দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের প্রতি শুক্রবারে আয়োজিত গেম ওয়ানে এবং গেম ওয়ানে আমরা আলোচনা করে থাকি খেলাধুলার বিষয় নিয়ে, কিন্তু আজকে আমরা আলোচনা করব একটি ভিন্ন বিষয় নিয়ে। এবং আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ, এবং তার আমলে আসলে বাংলাদেশের স্পোর্টসটা কেমন ছিল এবং ক্রীড়া অঙ্গনে তার অবদান কি, সবকিছু মিলিয়ে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী এবং আরেকজন আছেন উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া সংগঠক। আপনারা দুজনই জিয়াউর রহমানের স্পোর্টসের অবদান সম্পর্কে জানেন এবং এটি নিয়ে হয়তো ব্যাখ্যা করবেন। আমি প্রথমেই চলে আসতে চাই শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, আমরা জানি যে আজকে ক্রিকেটের যে এই যে দাপট এবং বাংলাদেশের ক্রিকেট একটা নতুন মাত্রা পেয়েছে এবং এই ক্রিকেট মাত্রা পাওয়ার পিছনে কিন্তু জিয়াউর রহমানের অবদান আছে। আপনি নিশ্চিত জানেন যে এমসিসির একটা ব্যাপার ছিল, যে প্রেক্ষাপট তখন আসলে ওই আমলে আসলে ক্রিকেটের ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, বা জিয়াউর রহমানই কিন্তু প্রবর্তন করেছেন এবং বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচের আয়োজন করেছেন। দেখুন, এটা আসলে আমি অনেক কষ্ট করে আবিষ্কার করেছি যে আসলে যদি আপনি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের প্রবর্তক বলেন কাকে বলতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা চলে আসবে। কারণ হচ্ছে আপনি দেখেন 71-এর 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম, কিন্তু এরপরে আমরা কিন্তু আমাদের দেশের মাটিতে বিদেশি কোনো প্রথম টিম হিসাবে খেলতে আমাদের অপেক্ষা করতে হয়েছে 6টি বছর। আপনি 1976 সালের ডিসেম্বরে আপনার এমসিসিকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে, তাদেরকে আতিথ্য দেওয়ার মধ্য দিয়ে আমাদের প্রথম কোনো বিদেশি দলের বিপক্ষে আমরা খেলতে সুযোগ পেয়েছি। এবং 3 দিনের ম্যাচ যেটা হয়েছে এমসিসির সাথে আপনার ঢাকা স্টেডিয়ামে, যেটা হচ্ছে বলা হয় আনঅফিসিয়াল টেস্ট, সেটাই হচ্ছে যদি বলা হয় ওইটাই হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো জাতীয় দল। যদিও আইসিসি রিকগনিশন নাই, কিন্তু এইটাই হচ্ছে বিসিসিবি 11 নামে খেলেছে, ওইটাই বাংলাদেশের ন্যাশনাল টিম, যেটা হচ্ছে প্রতিনিধিত্ব করেছে আপনার শামীম কবিরের নেতৃত্বে হীরা ভাই, আশরাফুল ভাই, মাইনু ভাই, তারপর রকিবুল ভাই, দীপু ভাইরা আর কি। তো আপনি দেখেন বাংলাদেশের যদি আপনি বলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রবর্তককে, আমলটা তো আপনি ছিল তখন জিয়াউর রহমান ছিলেন হচ্ছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এবং টোটাল ফ্যাসিলিটিসটা ছিল হচ্ছে বিমানই আপনার বাংলাদেশ এবং এমসিসি টিমের যে যাবতীয় আতিথ্য তারা দিয়েছে। আপনি ঢাকা থেকে সরাসরি রাজশাহীতে ফ্লাইট নিয়ে গেছেন, রাজশাহী থেকে আপনার চট্টগ্রাম থেকে আপনার ঢাকা, আপনি টোটাল অ্যাকোমোডেশনের খরচ এবং আপনার যে এয়ার টিকিটিংটা, টোটাল ফ্যাসিলিটিসটা কিন্তু আপনার দিয়েছে বিমান। শুধু তাই না, এমসিসি টিমকে যে আপনি লন্ডন থেকে আনছে ঢাকা, সেটাও বাংলাদেশ বিমান দিয়েছে। আপনি বলছিলেন শামীম ভাই যে এই কথাগুলো, যে জিয়াউর রহমানের যে আপনার সাফল্য এবং হচ্ছে ক্রীড়া অঙ্গনের যে তার অবদান, সেই অবদান নিয়ে কিন্তু আমরা একটা প্রতিবেদন দেখে আসতে পারি এবং সেই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। আমরা প্রতিবেদনটা দেখে আসি। ক্রীড়াঙ্গন ঘিরে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রীড়াঙ্গন এখন বহির্বিশ্বে পরিচিত। পূর্ব পাকিস্তান আমলের পর ঢাকার মাঠে বসে টেস্ট ম্যাচ দেখার স্বপ্ন কজনই বা দেখেছিলেন? দর্শকদের সেই সুযোগ করে দিয়েছিলেন ছবির মানুষটি। 1976 সালের ডিসেম্বর মাস, এমসিসি ক্রিকেট দলের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান। 1977 সালের 7 জানুয়ারি এমসিসির বিপক্ষে 3 দিনের বেসরকারি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের পথ উন্মুক্ত হয় বাংলাদেশের। তার সময়েই আইসিসির সদস্য পদ পায় বাংলাদেশ। তার সময়কালে 1979 সালে আইসিসির ট্রফিতে প্রথম অংশ নেয় বাংলার ছেলেরা। ক্রিকেট ছাড়াও দেশের জনপ্রিয় অন্যতম খেলার আন্তর্জাতিক স্বীকৃতি তো বাংলাদেশ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মর্যাদা পায় তার সময়ে। বাংলাদেশের সর্ববৃহৎ ক্রীড়া উৎসব হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ গেমসকে। এই গেমসের শুরুটা হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ আন্তর্জাতিক গেমসের মতো বড় আসরে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার আমলেই এশিয়ান সুইমিং ফেডারেশন গঠিত হয়। আশ্চর্য হলেও সত্য, এশিয়ান সুইমিং ফেডারেশনের প্রতিষ্ঠার পেছনে বাংলাদেশের এক সাঁতার সংগঠকের বিশেষ অবদান আছে। এদেশের ফুটবলকে জনপ্রিয় করে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল যথেষ্ট অবদান।
প্রত্যাবর্তন করেছেন প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবলের। শুধু সেটিই নয়, একসঙ্গে 22টি দেশের অংশগ্রহণে এশিয়ান ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসেছে ঢাকা স্টেডিয়ামে। তার শাসনামলে ক্রীড়াঙ্গনের দাপট দেখানো মোশাররফ হোসেন খান জানালেন কতটা ক্রীড়াপ্রেমী ছিলেন শহীদ জিয়াউর রহমান। এই সার্ক সম্মেলনটা যে সার্ক কমিটি যে হলো, সেই সার্ক কমিটিটা জিয়াউর রহমান সাহেবের কনসেপ্ট থেকে আসছিলেন 1980-তে, উনি অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছিলেন 2 মে 1980-তে। এবং সেই প্রস্তাবে যে আজকে সার্ক হয়েছে এবং সার্ক গেমস হচ্ছে, ওই জন্যই সার্ক গেমসটা হতে পারছে। আর সার্ক গেমস হতেই 1985-এ আমি প্রথম, এবং আজকে পর্যন্ত আর কেউ হয়নি কোনো বাঙালি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ক্রীড়াবিদ। আমি বলবো 1.7 বিলিয়ন লোকের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছিলাম আমি। এবং আমি ওই সময় অনেক পেপারও লিখেছিল 100 কোটির শ্রেষ্ঠ মানব। আমি এই জন্য এই সার্ক করার জন্য আমি ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। বিকেএসপির প্রতিষ্ঠা ক্রীড়া পরিদপ্তর গঠনের আইডিয়াও এসেছিল তার কাছ থেকে। এমনকি শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠা করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক পদ তৈরি করেছিলেন। 1979 সালে লিজেন্ডারি বক্সার মোহাম্মদ আলীকে বাংলাদেশে এনেছিলেন, সাথে উপহার দিয়েছিলেন বাংলাদেশের পাসপোর্ট। এছাড়াও ক্রীড়াঙ্গনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরো অনেক অবদান। শুভদেবনাথ, নিউজ 24। শামীম ভাই, আমরা প্রতিবেদনটা দেখলাম যে একসময় আসলে আইসিসির পূর্ণ সদস্য তো দূরের কথা, সদস্য পদও ছিল না বাংলাদেশের, এবং সেই দেশটা আজকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দেশ এবং অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। জিয়াউর রহমান ওই সময় এটা প্রবর্তন করেছিলেন। দেখুন, 71-এর আমরা যে নতুন রাষ্ট্র পেলাম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হলো, এরপরে ক্রিকেট কিন্তু বুর্জুয়াদের খেলা বলে ক্রিকেটকে কিন্তু অবহেলা করা হয়েছে। আপনি জানেন কি না জানি না, সেটা হচ্ছে ক্রিকেট সরঞ্জামাদির উপরে 300% ট্যাক্স ধার্য করা হয়েছিল, যার ফলশ্রুতিতে ক্রিকেটাররা পর্যন্ত মাঠে নেমেছিল আন্দোলন করতে। তারা ব্যাট বল গিয়ার্স পুড়িয়ে কিন্তু ওই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারপর ক্রিকেটটাকে মাঠে ফিরিয়ে এনেছে তারা। এবং ক্রিকেটের যদি প্রথম যে আপনি সফল লিগ বলেন, সেটা করতেও 4 বছর লেগেছে। 75-এ ফেব্রুয়ারিতে যে প্রথম লিগ হয়েছে, কি একটা অবস্থা ছিল! আপনি তখন আইসিসি, এমসিসির কাছে যে আপনি আবেদন করবেন যে আপনি অ্যাসোসিয়েট মেম্বারশিপের, সেই সাহসটা বোধ ছিল না। আপনি এত লম্বা সময় লেগেছে আমার আইসিসি অ্যাসোসিয়েট মেম্বারশিপ পাওয়ার জন্য। এইটা মেম্বারশিপ পাওয়ার পরে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আইসিসি ট্রফি খেলার অংশগ্রহণ করার যে সুযোগটা করে দিয়েছিল। হ্যাঁ, দেখেন, প্রথমে হচ্ছে যদি আপনি এমসিসিকে না আনতেন তাহলে আপনি আইসিসি অ্যাসোসিয়েট মেম্বারশিপের আবেদন করতে পারতেন না। এমসিসির সুপারিশে আইসিসি অ্যাসোসিয়েট মেম্বারশিপের আবেদন করেছি বাংলাদেশ, এবং সেটা হচ্ছে 1977 সালের 29শে জুন আপনি আইসিসি আমাদেরকে অ্যাসোসিয়েট মেম্বারশিপের স্বীকৃতি দিয়েছে। এবং পরবর্তীতে আমরা 1979 সালে প্রথম আমরা আইসিসি ট্রফিতে গেলাম, যেটি হচ্ছে বাংলাদেশের রিকগনিশন হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট, যেখানে আমরা ফিজির বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলাম, ওইটাই বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে স্বীকৃত। আচ্ছা, আমি শুনছিলাম, আমরা একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই। ফুটবল, ক্রিকেট ছাড়াও কিন্তু অন্য খেলা জিয়াউর রহমানের অবদান ছিল, এবং সেই সময় জিয়াউর রহমান কিন্তু যতটা পারা যায় যে অন্য সব খেলার দিকেও নজর দিতেন, এবং বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য 9 বছর অপেক্ষা করতে হয়েছিল, এবং তার আমলেই এটি করা হয়, মানে ইনিশিয়েটিভটা নেওয়া হয়। একটু পিছনে ফিরতে হয়। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক স্মৃতি আছে, যেহেতু আমার পাসিং আউট প্যারেডের সময় উনি চিফ গেস্ট ছিলেন। আমি এবং মোশাররফ, সুইমার মোশাররফ, উনি আর আমি একসঙ্গে কমিশন পেয়েছি 79-এ। আমি প্যারেড কমান্ডার ছিলাম তখন। তো এরপর থেকে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম 2টা ফেডারেশনে। 76-এ, 78-এ যেটা বাংলাদেশ গেমস হয়, যেটা অলিম্পিক গেমস নামে পরিচিত ছিল, পরে এটা বাংলাদেশ গেমস হিসেবে ধরা হয়েছে। সেখানে কিন্তু উনি প্রথম এই বাংলাদেশ গেমস ঢাকা স্টেডিয়ামে হয়, এবং ঢাকা স্টেডিয়ামে পরবর্তীতে পরের বছরই ঢাকা স্টেডিয়াম ফুটবল খেলার জন্যে 21টা বাইরের থেকে টিম ইনভাইট করে এনেছিল। উনি তখন এই একতলা স্টেডিয়ামকে দোতলা, 1 বছরের মধ্যে দোতলা করা হয়েছিল ওনার সময়। আর এই যে মিরপুর যে আপনি দেখছেন, সুইমিং পুল, তারপরে স্টেডিয়াম,
তারপর ইনডোর স্টেডিয়াম, এই অধিগ্রহণ কিন্তু 76, এই জমির অধিগ্রহণগুলি কি 76-এ হয়েছে। আর তাছাড়া যে বিকেএসপির যে জমি 100 একর জমি, সেটাও 76-এ একর করা হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে আমরা আরেকটা প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে বাংলাদেশ গেমসের আয়োজন করা এবং তারপরে ইন্টারন্যাশনাল গেমসগুলোতে অ্যাটেন্ড করে অলিম্পিক পর্যন্ত যাওয়া, অর্থাৎ একটা সময় বাংলাদেশের কোনো ক্রীড়াবিদই অলিম্পিকে খেলতো না, কিন্তু তার আমলেই কিন্তু অলিম্পিকে খেলার শুরু। হ্যাঁ, 76-এ একটা টিম বা রিপ্রেজেন্টেশন 3জন অর্গানাইজার পাঠিয়েছিল মিউনিকে 76-এ অলিম্পিকে। উনি আইসিএ প্রথম অলিম্পিকে যাবে, সেটা প্রথম আমাদের ফ্ল্যাগ লিফটার রুস্তম আলী, আর 2জনের নাম আমার ঠিক মনে নাই। তাছাড়া তিনি তো নানা এই স্পোর্টসের জন্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রবর্তন করেছেন 76-এ। এরপরে ওই বছরে 77-এ মনে হয় বা 6, আমার ঠিক ইয়েটা মনে নাই, ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে ওই সেটা আরেকটা অ্যাওয়ার্ড, সেগুলো নিয়ে হচ্ছে আপনার জিয়াউর রহমান কাজ করেছিল এবং অন্যান্য ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাগুলোকেও কিন্তু আসলে ডেভেলপমেন্ট করেছিল। আমরা শামীম ভাইয়ের কাছে একটু আসতে চাই, ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে বলবেন যে মিরপুরের যে কথা বলছিলেন যে অধিগ্রহণ করা, জমি অধিগ্রহণ করা এবং সুইমিং পুলের জমি সহ, এবং মিরপুর স্টেডিয়াম এখন যে শেরেবাংলা স্টেডিয়ামের জমি কিন্তু অধিগ্রহণ করা হয়েছিল সে সময়। দেখুন, এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় আপনি তখন এনএসির সচিব ছিলেন এম এ রশিদ সাহেব, ওনার লেখাতেই আমি পেয়েছি, পরিষ্কার করা আছে। সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভব করে প্রথমে শেরেবাংলা নগরে একটা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা যথেষ্ট ছিল না। পরবর্তীতে আপনার মিরপুরে এই জায়গাটা অ্যাকোয়ার করা হয়, যেটা মহিউদ্দিন ভাই বলল, এবং এই জায়গাটা অধিগ্রহণ করা এমনভাবে যে এটা মাল্টিপারপাস কিছু করা হবে, শুধু বৃহৎ একটা স্টেডিয়ামই না, পাশাপাশি সুযোগ থাকবে, ইনডোরের সুযোগ থাকবে। সেটা আপনি খেয়াল করে দেখবেন যে কত আগে উনি আপনি এত সুদূর প্রসারী চিন্তা করেছেন, তাই না? দর্শক, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে জিয়াউর রহমান দেশের খেলাটাকে ডেভেলপ করে গেছেন। তিনি যতদিন ছিলেন কাজ করেছেন খেলা নিয়ে। আমরা আরও আলোচনা করব এই বিষয় নিয়ে, ফিরছি বিরতির পরে। গেম অনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম অন। এবং আমরা কথা বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্রীড়া অঙ্গনে যে অবদান রেখে গেছেন এবং বাংলাদেশের ক্রীড়াকে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন। এবং স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যে বাংলাদেশের যে স্পোর্টস ডিপ্লোমেসির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আসলে জিয়াউর রহমানের আমলেই শুরু হয়েছে এবং তিনি বাংলাদেশের স্পোর্টসটাকে হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। যদি বলি আপনি স্পোর্টস ডিপ্লোমেসিতে জিয়াউর রহমান সফল, তো এটা মোটেও ভুল হবে না বা মোটেও বাড়িয়ে বলা হবে না। আপনি খেয়াল করে দেখবেন জিয়াউর রহমানের আমলে এনএসসিবির চেয়ারম্যান ছিলেন হচ্ছে আপনার এরশাদ, জেনারেল এরশাদ, এবং আপনি প্রত্যেকটা ফেডারেশনে যাদেরকে নিয়েছিলেন উনি খুব যোগ্য লোক। এই যে মহিউদ্দিন ভাই আমার সামনে বসা আছেন, উনি কিন্তু মাত্র 26 বছর বয়স, তখন তিনি জিমন্যাস্টিক্স এবং ওয়েট লিফটিং 2টা ফেডারেশনের উনি সেক্রেটারি ছিলেন জিয়াউর রহমানের আমলে। আচ্ছা, আমি একটা কথা বলতেছি, আপনি তখন ডক্টর সুলতানুল আজিজ, উনি ছিলেন সুইমিং ফেডারেশনের সেক্রেটারি, এবং সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন আসাফউদ্দৌলা, উনি সিনিয়র সচিব। এবং আপনি ডক্টর সুলতানুল আজিজ, উনি কিন্তু বিজ্ঞানী, বিশেষ বিজ্ঞানী। কি উনি আজকে যে আপনি যে ওরসেরাইনের আবির্ভাব কিন্তু উনি, যদি ওনাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদক উনি কেন পায়নি জানি না, তবে ওনার সেই দাবিদার। যেটা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসির কথা কেন বললাম, আপনি যদি চলে যান ব্যাকে, যে এশিয়ান সুইমিং ফেডারেশন কবে গঠন হয়েছে আপনি দেখবেন যে 78-এ, আমলটা কার? জিয়াউর রহমান। এবং এই সুলতানুল আজিজের উদ্যোগেই কিন্তু এশিয়ান সুইমিং ফেডারেশনটা গঠিত হয়েছে। এবং শুধু তাই না, আপনি যদি এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপের প্রথম ইতিহাসটা খোঁজেন, নেভিতে হয়েছে 78-এ, সেটা কিন্তু ঢাকাতেই, বাংলাদেশেই। আপনি এশিয়ান সুইমিং কম্পিটিশনের মধ্যে একটা বড় পরিসরের আসর কিন্তু তখন করতে পেরেছেন। তার থেকে বড় কথা হচ্ছে এশিয়ান ইউথ ফুটবল 78-এর যেটা হলো আনবিলিভেবল। 21টা টিমকে আপনি আপনার যারা এএফসির সদস্য, যারা অধিকাংশ দেশের যুব দলকে এনে একটা ছাতার নিচে এনে খেলা, ওয়ার্ল্ডের ইতিহাসে কোথাও নেই যে একটা স্টেডিয়ামে পুরো এক মাস ব্যাপী একটা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হবে, এবং এশিয়ান লেভেল একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টকে ঘিরে আমাদের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হবে। আপনি আজকে যে ফ্লাড লাইট দেখতে পাচ্ছেন, এই ফ্লাড লাইট চর্চাটা শুরু করেছেন উনি, এবং এশিয়ান এই ইউথ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কিন্তু ফ্লাড লাইটটা বসানো হয়েছে। গ্যালারি এক্সপানশন করা হয়েছে। পশ্চিম দিকের গ্যালারিতে 1.5 তলা ছিল, একতলার, এবং একটা দক্ষিণ পশ্চিম দিকে শুধুমাত্র অর্ধেক তলা। পুরো স্টেডিয়ামটাকে দ্বিতল করা, এই টোটালি হচ্ছে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপের সামনে রেখে। এই যে আমি আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে
চীন কিন্তু আন্তর্জাতিক স্পোর্টসে নিষিদ্ধ ছিল, ওনার সাথে চীনের একটা দারুণ সম্পর্ক ছিল রাষ্ট্রীয়ভাবে। এই চীনকে ফুটবল মানে ফিফা নিষেধাজ্ঞা কাটানোর জন্য তখন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ছিল শামসুদ্দোহা সাহেব, ওনাকে বিশেষ বার্তা দেওয়া হয়েছিল এবং ফিফার সবাই যে উনি এটা নিয়ে তীব্র মানে প্রস্তাব রেখে চীনের যে আপনি যে ইন্টারন্যাশনাল যে ফিফার যে নিষেধাজ্ঞা সেটা কাটাতে সহযোগিতা করছে। একই অবস্থা আপনি সাঁতারের অংশগ্রহণের চীনকে অংশগ্রহণের মধ্য দিয়ে এশিয়ান নিষেধাজ্ঞাও তাদের কাটছে। শুধু তাই না, আপনি আরেকটা জায়গায় চলে যান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু আইওসির যে অ্যাফিলিয়েশন সেটা পেয়েছে কিন্তু অনেক দেরিতে 1980 সালে, এবং সেটা কিন্তু জিয়ার আমলেই। তার আগে জিয়াউর রহমান কটা কাজ করেছেন, সেটা হলো যে আপনার যে বাংলাদেশ গেমস প্রবর্তন করেছেন 78-এ, না করলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারতেন না। আগে আপনি ঘরোয়াভাবে বাংলাদেশ অলিম্পিক করেছেন, 10টা ডিসিপ্লিনকে এক করে 10টা ফুটবল, ক্রিকেট, হকি বাদ দিয়ে দেশের অন্য জনপ্রিয় 10টি ডিসিপ্লিনকে নিয়ে এসে কম্পিটিশনটা করিয়েছেন। পরবর্তীতে আমরা এডমন্টন কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছি, এশিয়ান গেমসে অংশ নিয়েছি, এবং এই যে ধারাবাহিকতা আছে না, এই ধারাবাহিকতার সুবাদেও আপনার মাঝখানে একটা আছে ইসলামিক গেমসে অংশ নিয়েছি। 3টা গেমসে অংশ নেওয়ার পরে আইওসি থেকে বাংলাদেশকে মেম্বারশিপ দিয়েছে আপনার অলিম্পিকের মেম্বারশিপ দেওয়ার ফলে আপনি আমরা এখন পরবর্তীতে আমরা 82-তে আমরা অলিম্পিকে খেলতে পারছি। এবং জিয়াউর রহমানের কিন্তু অবদান ছিল মেয়েদের খেলাধুলাতেও, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে সব খেলাধুলাতে কিন্তু জিয়াউর রহমান অবদান রেখেছেন বলতে তিনি শুরু করেছেন, শুরুটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং তার শুরু করাতেই আজকে আমরা নারী ক্রীড়াবিদদের দেখছি সারা বিশ্বে তারা নাম ছড়াচ্ছেন বাংলাদেশের। আপনি তো সে সময় ছিলেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? 76-এ খোলা মাঠ ছিল, যে এখন যেটা ওই ধানমন্ডিতে কোনো স্থাপনা ছিল না। উনি মানে 1 বছরের মধ্যে, 1 বছরের কম সময়ের মধ্যে সুইমিং পুল, জিমনেশিয়াম, মাঠ এবং হোস্টেল, এই সময় এই 2 বছরের মধ্যে তখন তাড়াহুড়া করে করেছেন যাতে মহিলাদের কোনো অনুষ্ঠান হলে বা মহিলাদের কোনো ট্রেনিং হলে যাতে কোনো তাদের এই ফ্যাসিলিটিসগুলি পুরুষরা যেরকম পায়, ছেলেরা যেরকম পায়, মেয়েরা যাতে পায়। এটার ধারাবাহিকতা এখন আমরা এই যে যেমন আমার ওয়েট লিফটিং মেয়ে টিম 12টা ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছে মেয়েরা। তো তখন যদি ওই ফ্যাসিলিটিসগুলি না করা হইতো, পরবর্তীতে হয়তো অনেক ইমপ্রুভ করেছে অন্য অন্য ইয়েতে। আর ওই যে যেটা বললো শামীম সাহেব যে ওই 78-এ যে 10টা গেম নিয়ে ইয়ে করে, তখন কিন্তু আমাদের জিমন্যাসিয়াম ছিল না। ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক্সও কিন্তু ইয়ের ভিতরেই ছিল, ভলিবলও স্টেডিয়ামের ভিতরে হয়েছে। সব খেলাগুলি স্টেডিয়ামের ভিতরে করতে হয়েছে যেহেতু স্থাপনা ছিল না। তারপরেই উনি ওই তখন জেনারেল স্টাফ চেয়ারম্যান ছিল, ওনাকে বলা হলো যে আপনার যেখানে যেখানে স্থাপনা দরকার, ইভেন গুলিতে এই যে ডিস্ট্রিক্টগুলিতে প্রতিটা জেলায়, তখন বৃহৎ 19টা জেলায় 19টা স্টেডিয়াম, 19টা ইনডোর স্টেডিয়াম, এগুলি তখনই উনি অধিগ্রহণ করে পরবর্তীতে আস্তে আস্তে এগুলি কার্য করেছে। মহিউদ্দিন এখানে অ্যাড করে রাখি, আপনি প্রতিটা মহকুমাতেও কিন্তু স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল এবং সেটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হয়েছে। সেই প্রশ্নে আসলে আসছিলাম যে শামীম ভাই, বাংলাদেশে যে আমরা যে স্টেডিয়ামগুলো দেখি এখন, মানে এই জামানায় যে স্টেডিয়ামগুলো দেখি, সেইটার শুরুটা কিন্তু জিয়াউর রহমানের হাত দিয়ে ছিল, এবং তার তৈরি এই সব স্টেডিয়ামে এখন সংস্কার করে খেলা হয়। এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আসলে যেখান থেকে বিশ্বমানের প্লেয়ার বের হয়, সাকিব আল হাসান থেকে শুরু করে আসিফ হোসেন খান, হ্যাঁ, তো সেই তার ভিত্তির প্রস্তুত স্থাপনটাও জিয়াউর রহমানের আমলে ছিল। কিন্তু আমরা কিন্তু এতদিন জেনে এসেছি অন্য একটি নাম, আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না, হয়তো আপনি সেটা জানেন, আমি আসলে এই সম্পর্কে জানতে চাই। দেখুন, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন তার মধ্যে একটা পার্ট ছিল যে দেশের ক্রীড়া স্থাপনার সমূহের যে ভৌত অবকাঠামোর দিকে ব্যাপক উন্নয়ন সাধন, তাই না? আপনি জিয়াউর রহমান কিন্তু শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তখন এখন যেগুলো জেলা তখন কিন্তু মহকুমা ছিল। সেই মহকুমাগুলোতে প্রতিটা মহকুমাতে একটি করে মিনি স্টেডিয়ামের মতো করার ওনার নির্দেশনা ছিল, এবং সেটা কিন্তু পর্যায়ক্রমে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় সেগুলো নির্মিত হয়েছে। এটা গেল একটা ব্যাপার। দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়াম ছিল, যেখানে বর্ষাকালে ফুটবল খেলা হতে পারতো না, কাদা প্যাক জমে থাকতো। উনি এটাকে করলো কি, যে দ্বিতীয় স্টেডিয়াম হিসাবে প্রকল্পটা নিল, যে পরবর্তীতে সেই স্টেডিয়ামটা হকি স্টেডিয়াম হয়েছে। হকি স্টেডিয়াম আগে গ্রাসে খেলা হতো, এবং সেটা হলো আপনি আউটার স্টেডিয়ামের পূর্ব পাশে, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাশে, সেই জায়গাটা অ্যাকোয়ার করে সেই স্টেডিয়ামটাকে ভেঙে আপনার
সেখানে উন্মুক্ত করা হলো আর পশ্চিম দিকে স্টেডিয়ামটা করা হলো। একইভাবে বাস্কেটবল স্টেডিয়ামটা করার পরিকল্পনা ছিল ওনার। এই যে আপনি যে বক্সিং যেটা দেখেন, বক্সিং স্টেডিয়াম, সেটা কিন্তু 78-এ আপনি জাকার্তায়, যেটা আমরা একটা মিট 77-এ জাকার্তা একটা মিট ছিল, সেই সামনে রেখে এশিয়ান বক্সিং কম্পিটিশন সামনে রেখে সেখানে কিন্তু একটা বক্সিং স্টেডিয়াম, ছোটোখাটো স্টেডিয়াম করা হয়েছিল। আপনি এখানে একটা পয়েন্ট আসবে, ডিপ্লোমেসিতে আমি অনেক কিছু বলছি কিন্তু একটা জায়গা মিস করে গেছি। মোহাম্মদ আলী ক্লে, আপনি দেখেন সর্বকালের সেরা শুধু মুষ্টিযোদ্ধা না, উনি সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসাবে উনি গণ্য, 3 বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। উনি কিন্তু লিওন স্প্রিংসের কাছে হারের পরে 2 দিনের মাথায় ঢাকা ওনাকে আনা হয়েছিল এবং ওনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে ঢাকা স্টেডিয়ামে। হ্যাঁ, ঢাকা স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং বঙ্গভবনে ওনার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম এবং মহিউদ্দিন ভাই, আমরা আরেকটা ব্রেকে যাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে খেলাধুলা নিয়ে এবং তিনি খেলাধুলায় কতটা উন্নতির পথ বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য, সেই সব কথা আমরা আবারও শুনবো। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। গেম অনের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম অনে। আমরা কথা বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পোর্টস অঙ্গনে অবদান নিয়ে। আমরা প্রথমেই যেতে চাই ভাইয়ের কাছে। এবং ভাইয়া, তিনি তো আসলে স্পোর্টসম্যান ছিলেন এবং আমরা যতটুকু মানে ইতিহাস ঘেটে, যদিও আমাদের আসলে ওই সময় দেখার তো কোনো স্কোপই নাই, বাট ইতিহাস ঘেটে বা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন এবং বক্সিং করতেন এবং সাথে অন্যান্য খেলায় তিনি নিজেও যুক্ত ছিলেন। ইনফ্যাক্ট যারা আমরা ডিফেন্সে চাকরি করি তাদের জন্য তো খেলাধুলা কম্পালসারি, আর শুধু রিক্রিয়েশনের জন্য না, কম্পিটিটিভ খেলাধুলা, রিক্রিয়েশন এবং ট্রেনিংয়ের পার্ট অফ ট্রেনিং। যেমন আমি সার্ভাইভাল কোর্স করেছি আমেরিকায় 86-এ। তো জিয়াউর রহমান সাহেব, এই আমাদের শহীদ প্রেসিডেন্ট, উনি কিন্তু ভালো বক্সার ছিলেন যতটুকু আমি শুনেছি, এবং বক্সিং কম্পিটিশন ইউনিট টু ইউনিট হয়, প্রতি বছরই কয়েকবার কম্পিটিশন, ইটস এ পার্ট অফ ট্রেনিং এবং এটা রিক্রিয়েশন হিসাবে কাজ করে। তো উনি শহীদ জিয়াউর রহমান সাহেব যদি স্পোর্টসের ইন্টারেস্টেড না হইতো, তাইলে এই যে আমাদের আজকে যে স্থাপনাগুলি, এগুলিতে ওনার মাথায় তো আগেই ঢোকা ছিল। মহিউদ্দিন ভাই, এখানে একটা আমি অ্যাড করি, উনি কিন্তু শুধু বক্সিংয়ে করতেন না, উনি কিন্তু ভালো আপনার অ্যাথলিট ছিলেন, পাশাপাশি উনি ফুটবল খেলতেন এবং আপনার যেটা বলে টেনিস খেলার খুব ঝোঁক ছিল। হ্যাঁ, স্কোয়াশ খেলতেন। এবং খেয়াল করে দেখেন, উনি যখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, তখন উনি হাফ প্যান্ট পরে সকালবেলা ফজর নামাজের পরে উনি দৌড়াচ্ছেন, সিপাহীরা দেখেও অবাক হয়ে যাচ্ছে, স্যার এইভাবে দৌড়াচ্ছে অনেক ঘন্টার পর ঘন্টা। উনি কারো পেট দেখতে পারতেন না। এটা কিন্তু এটা কর্নেল হামিদ, ওনার যে ব্যাচমেট ছিলেন, ওনার একটা লেখায় আমি পড়েছি যে উনি মারা যাওয়ার পর স্মৃতিচারণ করেছেন, সেটা ক্রীড়া জগতে ছাপা হয়েছে, যে উনি পেটালা লোক, ভুড়িয়ালা লোক দেখতে পারতেন না এবং উনি এই কাজটা সারাক্ষণ করতেন। ওই জন্য আর্মিতে দুপুরে ভাত দেওয়া হয় না। সেই কারণে হয়তো বা ইয়ে মানে আপনাকে বা আমাকে যদি তিনি দেখতেন, হয়তো বা খুব ভালোভাবে দেখতেন না। আরেকটা বিষয় আমরা নিয়ে আসি, বক্সিং এর কথা যেহেতু মহিউদ্দিন ভাই বলছিলেন, যে আমাদের মোহাম্মদ আলী বক্সার এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া, সবকিছু মিলে বক্সিং এর প্রতি তার একটা ইয়া ছিল, আগ্রহ ছিল এবং সেই সময় এত বড় ইন্টারন্যাশনাল ফিগারকে বাংলাদেশে আনা, এটাও কিন্তু আসলে খুব সহজ কাজ ছিল। হ্যাঁ, বিষয়টা খেয়াল করে দেখেন, এটা কিন্তু সহজ মোটেই ব্যাপার ছিল না, কারণ আপনি লিওন স্প্রিংসের কাছে হারছেন, তারপরে ওই সময় তাকে আনলেন কি আপনি রাষ্ট্রীয়ভাবে ওনাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, ওনার পুরো আতিথ্যটা দেওয়া হয়েছে। যখন মোহাম্মদ আলী, আপনি তখন তো পুরন যে এয়ারপোর্টটা ওইখানে অবতরণ করলেন, ওইখান থেকে যে আপনি তাকে যে বঙ্গভবন পর্যন্ত নিয়ে যাওয়া হলো, এই পুরো পথটা ছিল হচ্ছে লোকারণ্য। আপনি ঢাকা স্টেডিয়ামে যে আপনার যে তাকে যে সম্বর্ধনা দিলেন এবং সেখানে একটা প্রীতি বক্সিং ম্যাচ আয়োজন করা হলো, সেইখানে আপনি এত দর্শক ছিল যে পুরো স্টেডিয়াম দূরের কথা, গ্যালারি, আপনি মাঠের মধ্যে পর্যন্ত হাজার হাজার দর্শক ছিল কাছ থেকে মোহাম্মদ আলীকে দেখার জন্য। আপনি সেই মোহাম্মদ আলীর হাতে তুলে দেওয়া হলো প্রথমে ব্যারিস্টার আবুল হাসনাত, তখন ছিলেন হচ্ছে ঢাকা নগরের এমপি না মেয়র, উনি দিলেন ঢাকা নগরের চাবি, আর হচ্ছে আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিলেন ওনার হাতে সম্মানসূচক নাগরিকত্ব। বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রথম কোনো সম্মানসূচক নাগরিকত্ব কিন্তু আপনি পেয়েছে মোহাম্মদ আলী ক্লেই, তাকেই দেওয়া হয়েছে। শামীম ভাই, আপনার কাছে আরেকটা ভালো স্মৃতি, মানে সুখের স্মৃতি বা হচ্ছে বলা যায় যে এটা আসলে একটু মজার, যে জিয়াউর রহমান নাকি হচ্ছে স্টেডিয়ামে বল মেরে দর্শকদের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে সর্বশেষ ওনার স্মৃতিচারণ, যদি বলেন সর্বশেষ স্মৃতিচিহ্ন আমি বলবো,
এটা হচ্ছে উনি প্রবর্তন করেছিলেন 80 অক্টোবরে, সেটা হলো প্রেসিডেন্ট গোল্ড কাপ। আমাদের তো তখন একটি মাত্র গোল্ড কাপ ছিল, আগা খান গোল্ড কাপ। সেকেন্ড কম্পিটিশনটা হলো প্রেসিডেন্ট গোল্ড কাপ। প্রেসিডেন্ট গোল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকান যে ভিজিটিং টিমটা, তার সাথে আমাদের বাংলাদেশ লাল দল মুখোমুখি হয়েছিল। ওই খেলায় আপনার সাউথ আফ্রিকা জিতে ট্রফি জিতে যান। সাউথ আফ্রিকা যখন মাঠে প্রবেশ করেন তখন তারা কিন্তু বেশ কিছু বল নিয়ে আসছিল, ট্যাঙ্গো বল, খুব আধুনিক বল ছিল তখন। সেই ট্যাঙ্গো বল যখন আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ট্যাঙ্গো বলটা এত জোরে শট দিলেন যে গ্যালারিতে, আপনি মঞ্চ থেকে শটটি গ্যালারিতে চলে গেছেন। সেই ছবিটা সম্ভবত আপনার দেখিয়েছেন, দেখলাম। এই অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, উনি যে ফুটবল খেলতেন, উনি কিন্তু সাফারি এবং ফুল প্যান্ট পরেই কিন্তু উনি শটটা নিয়েছিলেন, খুব ইজিভাবে নিয়েছেন, কিন্তু শটটা এত জোরে চলে গেছে যে গ্যালারিতে, পশ্চিম গ্যালারিতে চলে গেছে শটটা। আপনি চিন্তা করে থাকেন, দর্শকদের কাছে চলে গেছে। মহিউদ্দিন ভাই, ছোট্ট করে আমরা আসলে জানতে চাইবো যে ওই সময় আপনারা যে কাজ করেছেন জিয়াউর রহমান আমলে, কাজ করার কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং কতটা ডেভেলপমেন্টের সহযোগিতা করতে পারেন? না, তখন কোনো প্রতিবন্ধকতা মধ্যে পড়তে হয়নি। তখন ধরেন যে বাংলাদেশ গেমসে আমি 2টা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলাম। আমাদের ইকুইপমেন্টসের চাহিদা, তখন জেনারেল স্টার ছিল আপনার এসআর সাহেব, ছিল এনএসসির চেয়ারম্যান। 3-4 দিনের মধ্যে সব ইকুইপমেন্টস আমরা পেয়েছি আর কি, সবগুলি ফেডারেশন, এই 10টা ফেডারেশন নিয়ে বাংলাদেশ গেমস হয়েছে। তা আমরা কমফোর্ট ফিল করেছি, স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ার কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং অসম্ভব সম্মানও করতো তখন। শামীম ভাই, শেষ করার আগে আপনার কাছে জানতে চাই এই যে ওভারঅল সিনারিওটা আসলে জিয়াউর রহমান শুরুটা করেছিলেন এবং আজকের স্পোর্টস, সেই সময় যদি তিনি উদ্যোগগুলো না নিতেন তাহলে কি আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতাম? দেখুন, ওনার শুধু পরিকল্পনার মধ্যে একটি কথা না বললেই নয়। উনি চেয়েছিলেন বাংলাদেশের খেলাগুলো আপনার কেন্দ্রীভূত হবে না, ঢাকার বাইরে খেলাগুলো ছড়িয়ে পড়বে, যার জন্য উনি কিন্তু 4টা বিভাগীয় স্টেডিয়াম, আপনি দেখেন এখন 4টি কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হয়েছে, ক্রিকেট স্টেডিয়ামে। এই 4টি ভেন্যু, যে ফতুল্লা বলেন আপনি, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, এই 4টি স্টেডিয়ামটা কিন্তু ওনার আমলে প্রকল্প নেওয়া এবং জমি অধিগ্রহণ থেকে শুরু করে আপনি বৃহৎ প্রকল্প কিন্তু শুরুটার কাজটাও শুরু হয়ে গেছে। দেশের যে আপনি প্রতিটা জেলায় যে একটি করে জিমনাসিয়াম, যে জিমনাসিয়াম মাল্টিপারপাস খেলাধুলা হবে, শুধু তাই না, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির যে ক্রীড়া কেন্দ্র বলেন, সেখানে যে আধুনিকায়ন করার ক্ষেত্রেও সেখানেও উনি অবদান রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটিকে বিশেষ বরাদ্দ দিয়ে। দেশের সকল ক্রীড়া স্থাপনা উনি চেয়েছিলেন পর্যায়ক্রমে এটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে, এবং এই কাজটা কিন্তু করে যেতে পারতেন উনি যদি বেঁচে থাকতে পারতেন। আজকে আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি মিরপুর স্টেডিয়ামটাকে যদি তখন জমি অধিগ্রহণ না হতো, বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান, আপনি নিজে তো বিকেএসপি ক্যাডেট ছিলেন, সেটাকে যদি অধিগ্রহণ না করতো, তাহলে আপনি দেশের ক্রীড়াঙ্গনের নিউক্লিয়াস বা হোম অফ ক্রিকেট আমরা পেতাম কিভাবে? ঠিক বলেছেন শামীম ভাই এবং মহিউদ্দিন ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। বিকেএসপির কথা বলছিলেন এবং সেই বিকেএসপিতে কিন্তু আমি পড়েছি, আমি সেখান থেকে পাশ করে বের হয়েছি। এটা আসলে তার জন্য অনেক মানে তার কারণেই হয়তো শেষ পর্যন্ত। দর্শক, আমরা দেখছিলাম গেম অন এবং প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহে আমরা আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আজকে আলোচনা করছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের স্পোর্টসটা কেমন ছিল এবং কতটা ডেভেলপ হয়েছে এবং তার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে। আগামী সপ্তাহে নিশ্চিত দেখা হবে। আপনারা সাথে থাকেন নিউজ 24-এর।